আসলাম বিরতি থেকে, স্বাগত। মোশাররফ ভাই, একটু অন্য প্রশ্ন করি প্লিজ। অভিনয় ছেড়ে দিলে কি করবেন? আমার ইমিডিয়েট বড় বোন, ওর নাম শাহিনুর। ও খুব ছোটবেলা আমরা দুজন ফ্রেন্ডের মতো একসঙ্গেই বড় হয়েছে। ও আমাকে বলতো যে আল্লাহ মাফ করো, মানে বলা ঠিক হবে না, বলতো যে তুই তো চাপাবাজি ছাড়া আর ভিক্ষা ছাড়া কোনো কিছুতে সাইন করবি না। তো আমার ভয় লাগে যে অভিনয় ছেড়ে দিলে কি করবো। এই যে আমাদের সময়টা চলে যাচ্ছে, সব আছে, অভিনয় করছি, টাকা আসছে বা দেখছে না, বা আমরা যুদ্ধ করছি, আমরা কথা বলছি আমাদের ব্যর্থতা নিয়ে, কিন্তু সময়টা যেটা চলে যাচ্ছে। টাকা মানুষ আসলে ভয়ে রোজগার করে, আমার এটা মনে হয়। সেটাই, আতঙ্কে টাকা রোজগার করে। আমার কি হবে? আমি এটাও কিন্তু আজকে একটা মজার জিনিস শিখলাম না, আতঙ্কে টাকা রোজগার করে আমার কি হবে। আমার এটা মুহূর্তে মনে হলো যে আমার কি হবে। আমি যে তার খুব একটা বাইরে তাও না, এটা আমার অসাধারণ কোনো গুণ তা না, আমার বৈশিষ্ট্যটাই আমার বৈশিষ্ট্যটাই পছন্দ করেন, সেটা আমরা সবসময় দেখেছি। আমার কাছে মনে হয় যে আমার আফসোস লাগে সময়টার জন্যই, যে আমরা কখনো আর ফিরে পাবো না। যে কারণে আমি আসলে ডিসিপ্লিন, ওই যে বললাম যে আমার দোষ আছে চরিত্রের, আমি না বলতে পারি না, বলতে পারেন না, আমি না বলতে হবে, আমার না বলতে হবে। এটা আমি আপনাকে আরো অনেকবার বলেছিলাম, মোশাররফ আপনি না বলেন। মুশকিল হচ্ছে শিল্পী হওয়ার কারণে আমি একজন অন্য প্রফেশনের বা একজন রাত, মানে এটাও বলা হতো মুশকিল যে মনে হয় শিল্পীরা গ্রেট, অন্য প্রফেশনাল লোকরা গ্রেট না, মানে কিন্তু শিল্পীদের তো একটা নরম ব্যাপার থাকে। শিল্পীদের বারবার বিনয়ের সঙ্গে বলে যে না ভাই আমি পারবো না, না ভাই আমি পারবো না, কিন্তু শিল্পীর কিন্তু একটা মেজাজ আছে, 10 বারের বারে 11 বারে শিল্পী কিন্তু একটি অকথ্য কথা বলে বলবে, যেটা আমি এখন বলতে পারছি না, যে আমি যে এতবার না বললাম তারপর শুনিস না, সেইটা তো বলা যায় না আসলে। কিন্তু সেটার একটা টেকনিক আছে, ডেফিনেটলি তুমি পারো, অনেকে পারে, আমি কেন পারি না? এটা আপনার একটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য হতেই পারে যে আপনি এটা পারেন না, কিন্তু আল্লাহর রাস্তায় তুমি এই অনুষ্ঠান শেষে আমার শিখিয়ে দিও। মোশাররফ ভাই, এটা আপনাকে আমি আগেও শিখাইছি, আমি আর শিখাতে পারবো না, এটা যেদিন হবে অটো হয়ে যাবে। মোশাররফ করিম, আপনার কি এটা অরিজিনাল নাম নাকি? আমার অরিজিনাল বাবা মার দেওয়ার নাম হচ্ছে মোশাররফ হোসেন। আচ্ছা, এটা করিম করিম হচ্ছে আমার বাবার নাম। আমার এই প্রফেশনালি এখানে যখন অ্যাক্টিং শুরু করি, আমার বাবা অভিনয় করতেন, কিন্তু উনি কোনোদিনই পর্দায় আসেননি, স্টেজে, এবং তাও গ্রামে। স্কুল কলেজে কি আপনাকে সবাই মোশাররফ করিমই রাখতো নাকি? মোশাররফ ভাই, আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি আছে? না, সেটাই আমার মনে হয় আপনাকে দেখে, মানে সময়ের স্রোত যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাবেন। কোন পরিকল্পনা, কিন্তু কোনো সাময়িক প্ল্যান তো থাকে যে আগামী 2 বছর আমি এটা করব? না, আমার কোনো সাময়িক প্ল্যানও নাই। প্রত্যেকটা জিনিসেরই আসলে পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। হ্যাঁ, আমি যখন প্ল্যান করে রাখবো যে দিস ইজ ফাইনাল, আমি এটাই করব, তারপর ওটা নাও হতে পারে, তখন কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন। আমার একটা প্ল্যান আছে, একটা প্ল্যান ভেতরে, মানে বিল্ট ইন যেটা আছে। আমি চলতে মানে কেমন করে যেন আমার মনে হয় যে আল্লাহ আমাকে ঠিক, আমি ভালোটা পছন্দ করি আর কি, যে রাস্তাটা নিয়ে যায় ফাইনালি দেখি রাস্তাটা খারাপ না, ভালো, এই মানে ছেড়ে দেয়া আর কি। সেটার জন্য আমি আরেকটা কথা বলবো যে ক্রেজিনেসটা আসলে আমার কাছে মনে হয় না ভালো। ক্রেজিনেসটা আমার কাছে রাক্ষসের কাজ মনে হয় বরাবরই। রাক্ষসের কাজ? অনেক মজার মজার আমি কিন্তু শিখলাম এবার। না, এটা আমার একান্ত মতামত, আমার ব্যক্তিগত মতামত। কারণ ক্রেজি হলেই প্রেমটা নষ্ট হয়, প্রেমটা নষ্ট হয়। আমি যদি তোমাকে ভালোবাসি, আমি যদি, আমার ক্রেজিনেস হচ্ছে ওইটা যেটা তোমাকে ডিস্টার্ব করবে। আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে এমন কিছু যখন আমি করা শুরু করবো যেটা তোমার মনে হবে যে তো বিরক্তিকর, যেটা আমাকে স্পেসটা দিবে না, আমি নিঃশ্বাস নিতে। আমার কাছে মনে হচ্ছে আমি যা ভালোবাসি ওটা ভালোই বাসতে হবে, আর আমার কোনো দায়িত্ব নাই। আমাদের ভালোই বাসতে হবে, আর যা ভালোবাসতেছি তারও একটা দায়িত্ব আছে। ওয়ান্স আপন টাইম সে আসবে, আমার ভাবনাটা এরকম। অবশ্য এটা আসলে আমার কথা না, লালন ফকিরের কথাও তো এটা, অমৃত মেঘের বাড়ি মুখের কথাই কি মেলে রে চাতক, যদি স্বভাব না মেলে। তাকায় আছে, ও বলেই যাচ্ছে ফটিক জল, ফটিক জল, ফটিক জল, ফটিক জল, কারণ মেঘের বাড়ি ছাড়াও আর অন্য কিছু খাবে না, অন্য পানি খায় না চাতক, আর মেঘের বৃষ্টিই লাগবে, আর ও বলেই যাচ্ছে। এবং একসময় কিন্তু নামে, সহজে নামে না, কিন্তু নামে। তো প্রেম তো সহজ না আসলে, প্রেম সহজ হওয়া উচিত না, প্রেম সহজ হওয়া উচিত না। আর সেই নামার আমাদের ব্রেকআপ হয়ে গেছে দুদিনের মাথায়, আমি বলতে চাচ্ছি যে প্রেমটাও হয় নাই, কিছুই হয় নাই, কি জানি একটা হয়েছে এবং ব্রেকআপ হয়ে গেছে।
সেই নামার অপেক্ষায় কিন্তু আমরা দুজনই থাকলাম। হ্যাঁ মোশাররফ ভাই, আমরা অলমোস্ট অনুষ্ঠানের শেষের দিকে। আমি জানি না আমাদের দর্শকের কেমন লেগেছে আমাদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে আমরা অনেক ধরনের কথাই বলেছি। ভালো লাগার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে আমরা ব্যক্তিগত এবং আমাদের সমস্যা পাওয়া না পাওয়া সবকিছু নিয়ে এটাও ঠিক, এইসব বিষয়ে বোধহয় দর্শকদের আগ্রহ আছে নিশ্চয়ই। ও দর্শক অনেক কিছু, আমাদের অনেক কথা যেটা স্ক্রিনের বাইরে তারা জানতে চায়। তো আমারও কিন্তু অনেক রিলিফ লাগছে। আমি জানি না আপনার কতটা রিলিফ লাগছে। হ্যাঁ, রিলিফ লাগছে, কিন্তু আমার আসলে রিলিফ লাগবে এই যে কথাগুলো নিয়ে কাজ করলাম, কথা বললাম, এই যে নাটক বাস্তবায়ন। আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই চ্যানেল থেকেই সেই ভাবনাগুলো শুরুটা হবে না, ঘটবে ভালো করে। নিশ্চয়ই সবাই বাংলা ভিশনে শুনতে পাচ্ছেন যে সবকিছু শুরু যেন এখান থেকেই হয়। অনুষ্ঠানের শেষে আমি জানি আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি করেন, আমি কিন্তু একটা কবিতা শুনবো এবং সেটা অবশ্যই আপনার লেখা। আমি লেখার চেষ্টা করি, সেগুলো কবিতা হয় কিনা জানি না। আপনি শুটিংয়ে অনেকদিন আমাকে শুনিয়েছেন। হ্যাঁ, প্রিয় দর্শক, অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে, তাই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। কবিতা খুব ছোট একটা কবিতা, প্রেমের কবিতা। তোমাকে কি করে টেনে নামাই ডালের 5 ফোড়নে, লোহার বাসরে সুতানালি গলদ, গলদ থেকেই যায়, গলদ থেকেই যাবে। লোহার বাসরে সুতানালি গলদ কঙ্কাল হয়ে ভাসে প্রেমিক লক্ষিন্দর, ভাসে বেহুলা জীবন্তে মৃত। তোমাকে কি করে করব কঙ্কালের বেহুলা। খুব সুন্দর।